কেতুগ্রামে বেহুলা সতীপীঠের আদি স্থান। এই স্থানেই মায়ের বাম অঙ্গ পতিত হয়েছিল। আর এই হচ্ছে ঈশানী নদী। আর এই ঈশানী নদী আর এই কাঠের ব্রিজের ওপারেই হচ্ছে এই বহুলা সতীপীঠ। এইখানেই মায়ের একটি অঙ্গ পতিত হয়েছিল। আর এই সেই বাগান, মধ্যরাতে এই আমবাগানে মায়ের আজও নূপুরের ধ্বনি শোনা যায়। বর্তমানে এখানে একজন ব্রহ্মচারী থাকে, ওনার মুখ থেকেই আজকে তোমরা জানতে চলেছো এই স্থানে আসলে মানুষের কি কি উপকার হয়। আমার নাম রামানন্দ ব্রহ্মচারী। এখানে মায়ের বাম বাহু পড়েছিল। বাম বাহু পড়েছিল। মা বহুলা দেবী নামে খ্যাত, ঈশানী নদীর তীরে বহুলা দেবীর প্রতিষ্ঠিত। আচ্ছা, এখানে যা মানে মানুষের মনস্কামনা করে তাড়াতাড়ি পূর্ণ হয়। লোকের বাচ্চা হচ্ছে না, লেখাপড়া, বিবাহ, নানা রকম সমস্যা নিলে সমাধান হয়। এমন করে মার ঘুমরে শব্দ পায় তারা, ওটা শোনা যায় এখানে। আর যেখানেই সতীপীঠ আছে সেইখানে ঈশানী নদীর তীরে বহুলা দেবী মানে উত্তর বাহিনী নদী থাকে। আর ওইটা শোনা যায় যে সময় ওই বন্যা হয়, এখানে ডুবে যায়, ওই সময় পূজা করার জন্য ওই যে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, মানে বন্যার সময় এগুলো জলে ডুবে যায়, এবার ভক্তরা হয়তো আসতে পারবে না, সেই তো ওই জন্য। মানে মা ওখানেও আছে, এখানেও আছে, কিন্তু আসল স্থান হচ্ছে এটা হচ্ছে আসল সতীপীঠ। এই সেই বহুলা দেবীর মন্দির, এই মন্দিরই বর্তমানে মা কিন্তু প্রতিষ্ঠিত রয়েছেন। মায়ের আঙিনা কবি সারা বছর উৎসর্গিত হয়ে থাকে। পয়লা বৈশাখ শুভ নববর্ষ হিসাবে উৎসবমালা সৃষ্টি হয়। ওই দিন আমাদের এই যে মায়ের বাম সাইডে যে গণপতিকে দেখছেন, উনি হলেন অষ্টভুজ গণেশ, যা আমাদের ভারতবর্ষের মধ্যে 4টি আছে, আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা। এই গণেশের বিশেষ পূজাপাঠ, চণ্ডীপাঠ, যজ্ঞ, প্রসাদ বিতরণ ইত্যাদির মাধ্যমে সারা বছরের উৎসব মানে স্বীকৃত হয়। এছাড়া আমাদের জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার একটা উৎসব, আষাঢ় মাসে শান্তি সংস্থান একটা উৎসব। এছাড়া সব থেকে বড় উৎসব সেটা হলো দুর্গাপূজা। এই দুর্গাপূজা উৎসবে 4 দিন ব্যাপী এখানে উৎসব মুখরিত হয়ে থাকে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমাদের মন্দির প্রাঙ্গণে এখনো বলি প্রথা প্রচলিত আছে। আমাদের যে 4 দিন যে বলিদান হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমীর দিন বিশেষ করে মায়ের ভোগের প্রসাদ রাত্রে থেকে বিতরণ করা হয়। আর মহানবমীর তিথিতে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা হিসাবে একটা মহিষকে বলিদান করা হয়। যে মহিষের মস্তক মায়ের চরণতলে রেখে দেওয়া হয় এবং সারা বছর ব্যাপী সেই মস্তক এবং সারা রাত্রি ব্যাপী সেই মস্তক স্বর্ণৌষধে পরিণত হয়। এটা অনেক রোগের উপশম হয় বলে ভক্তগণের বিশেষ ধারণা। এবং ওই অনুসার ভক্ত বন্ধুরা, এখন আছি আমি কাটোয়া স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। এবার 5 নম্বর থেকে 7 নম্বরে যাব এবং ওখান থেকে বেরিয়ে বাস ধরবো। তোমরা সঙ্গে থাকছো। বর্ধমান কাটোয়া লোকাল, আমি বর্ধমান থেকে এসেছিলাম। এবার তোমরা যারা হাওড়া থেকে আসবে, হাওড়া কাটোয়া লোকাল হয়ে আসবে। তো এটা হচ্ছে 5 নম্বর, এটা 6 নম্বর। এটা থেকে পেরিয়ে গিয়ে আমরা 7 নম্বরে যাব। সেখান থেকে গিয়ে কেতুগ্রামের আমরা বাস ধরবো। বন্ধুরা, আমরা 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি, আর সামনে জাস্ট কিছু দূর গেলেই আমরা বাস স্ট্যান্ড পাবো। তো বন্ধুরা চলো যাওয়া যাক। কাটোয়া স্টেশন থেকে একটুখানি গেলেই হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড। আর সেই বাস স্ট্যান্ড থেকে কেতুগ্রামের বাসে আমরা উঠে পড়লাম। বাস ভাড়া মাত্র 15 টাকা। তো বন্ধুরা, আমি এখন আছি কেতুগ্রামে বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমি টোটো ভাড়া করে একদম সোজা যাব মায়ের যে আসল স্থান, মানে হচ্ছে মরাঘাট। তো সেই আদি স্থান দর্শন করবো, তারপরে বর্তমানে যে স্থানটি আছে সেটিও দর্শন করব এবং তোমাদেরকে সেটা দেখাবো। আর বাকি ইনফরমেশন চলো তোমাদেরকে আমি যেতে যেতে বলছি। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলে রাখছি। তোমরা যখন এই সতীপীঠে আসবে, অবশ্যই এই জিনিসগুলোকে ফলো করবে। এইখানে কিন্তু 2খানা মন্দির আছে। একটা হচ্ছে মায়ের আদিস্থান এবং আরেকটা হচ্ছে বর্তমানে যে মন্দিরটি, মানে যে বিকল্প মন্দিরটি আছে সেই মন্দিরটি। এবার তোমরা হয়তো ভাবছো যে এই বিকল্প মন্দিরটি কেন, সেটি তোমরা জানতে পারবে। ভিডিওটি কন্টিনিউ দেখো, সেটি জানতে পারবে। কিন্তু
সবার আগে তোমাদের জানতে হবে যে তোমরা এখানে পায়ে হেঁটে আসবে না আমার মতো টোটো করে আসবে। দেখো, পায়ে হেঁটে আসলে 10 থেকে 15 মিনিট লাগবে, এবং তোমরা যদি টোটো করে আসো, মানে যে নতুন মন্দিরটি করেছে এই নতুন মন্দিরে যদি টোটো করে আসো তাহলে টোটো ভাড়া 20 টাকা নেবে। আর যদি ওই প্রাচীন স্থানে মানে ওই আদি স্থানে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছ থেকে 40 টাকাও কিন্তু নিতে পারে। বয়স্ক মানুষরা টোটো ভাড়া করে আসুন, এবং যারা ইয়ং আছেন আপনারা কিন্তু পায়ে হেঁটেও আসতে পারেন। বন্ধুরা, অবশেষে আমি চলে আসলাম মোড়াডাঙ্গা, আর সামনেই হচ্ছে ঈশানী নদী। তো চলো মাকে তোমাদেরকে দর্শন করায়। তো বন্ধুরা, এই দেখছো কাঠের ব্রিজ, তো এই ব্রিজটা দিয়ে এখন আমরা যাব, আর ডান দিকে হচ্ছে ঈশানী নদী, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে মন্দিরের ওইখানে যাওয়া যাক। বর্তমানে নদীটি কতটা শুকনো না সেটা আমার যেমন মনে হচ্ছে তোমাদেরও কিন্তু ওটাই মনে হচ্ছে, কারণ এখন কিন্তু বর্ষাকাল নয়। যখন বর্ষাকাল আসবে তখন এই নদীর জল ভয়ঙ্করভাবে বেড়ে যাবে, তখন কিন্তু এই স্থানে আসাটাই প্রায় দুষ্কর হয়ে পড়ে। তোমরা যারা মায়ের এই আদি স্থান দর্শন করতে আসবে অবশ্যই আমি বলবো যে তোমরা বর্ষাকালটা পেরিয়ে আসো বা বর্ষাকালে আগে আসো। তো বন্ধুরা, এই হচ্ছে প্রাচীন মন্দির, মায়ের স্থান। এখানেই মায়ের একটি বাম বাহু পড়েছিল, স্থানীয় সূত্রের খবর। তো এইটা কি বলা হয় 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ, আর এটা বহু প্রাচীন। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে মায়ের কাছে যাব। এখানে এসে বুঝতে পারলাম জায়গাটি কতটা পবিত্র, এবং এখানে যে মায়ের যেটি অঙ্গ পড়েছিল এবং তার যে ভাইব্রেশন সেটা কিন্তু আমি এখন ফিল করতে পারছি। কারণ তোমরা যারা আগে স্থানে এসছো তোমরা আশা করি সবাই ফিল করেছো, এখন আমি করছি, বা তোমরা যারা আসবে তোমরা কিন্তু ফিল করবে। অপূর্ব এক শান্তির জায়গা, সত্যি একবার হলেও আমি বলবো এই স্থানটা থেকে এসে একটু জাস্ট ঘুরে যেও। সামনে একটি বিরাট বড় একটি খেলার মাঠ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আর ওই হচ্ছে মন্দির। তো যাবো একটু পরে, কিন্তু তার আগে সামনে দিয়ে অনেক কিছু জিনিস তোমাদের দেখানোর আছে। কি দেখানোর আছে সেটা তোমরা গেলেই কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে। আর এক সত্যি দারুণ একটা শান্ত নিরিবিলি জায়গা, এটা হলো মায়ের স্থান। আর তোমরা যারা মায়ের সন্তান, মায়ের ভক্তরা আছো, আমি বলবো একবার হলেও ওই স্থান থেকে এসে একটু জাস্ট ঘুরে যেও, অপরূপ জায়গা কিন্তু। এই স্থানটির নাম মোড়াডাঙ্গা। মোড়াডাঙ্গা কেন হয়েছে? আগে ব্রাহ্মণরা এই স্থানে মুষ্টিমেয়রা থাকতো, মানে ব্রাহ্মণরা একসঙ্গে বাস করতো। বা তারা নিচু জাতের মানুষগুলোর সঙ্গে মিশতো না, কথাবার্তা বলতো না। তো সেই সব মানুষগুলোর যখন মারা যেত তাদেরকে দাহ করা হতো এই স্থানে। তো সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে মোড়াডাঙ্গা। কিন্তু বর্তমানে সেই শ্মশান কিন্তু আর নেই, কিন্তু মায়ের স্থান তো থাকবেই, সব মহিমায়, ভক্তদের ভালোবাসায় আর তোমাদের শ্রদ্ধা ও বিশ্বাসে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কিন্তু আম বাগানে, আর এই সেই মায়ের আম বাগান। তো দেখো বিরাট বড় একটি আম বাগান। তো সামনে আরও আশ্রমের দিকে যাব এবং মন্দিরও যাব, শুধু জাস্ট তোমরা সঙ্গে থেকো। বন্ধুরা, এই হচ্ছে সেই স্থান যেখানে এক সময় মায়ের একটি অঙ্গ পতিত হয়েছিল। তো বর্তমানে দেখো এখনো কীরকম বন জঙ্গল, পুরোপুরি চারধারে বন জঙ্গলে ভর্তি একদম। তো ওই হচ্ছে আশ্রম। তো আমি যাব আশ্রমের দিকে আস্তে আস্তে। তো বন্ধুরা চলো এবার আমরা আস্তে আস্তে আশ্রমের দিকে যাই। তো বন্ধুরা, এটি হচ্ছে গেস্ট হাউস, মানে যারা এই স্থানে আসে বিশেষ বিশেষ দিনে, মানে যারা অনেক দূর থেকে আসে তারা কিন্তু এই স্থানেও তারা থাকতে পারে। তো তো সেটাই সুন্দর এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে এই সাধু মহারাজের কুঠির, যে সাধু মহারাজ এই আশ্রমটিকে পরিচালনা করেন, মায়ের সেবা করে, মানে ইনি এখানকার সব। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমবাগান। তো এই আমবাগান দিয়েও আসা যায়, এখান দিয়েও আসা যায়। এখানে অনেক বড় একটি উনুন দেখতে পাচ্ছ। এই উনুনে শিবরাত্রির দিন বিরাট বড় করে মৎস্য হয়, এবং সেই মৎস্যবে এখানকার সব মানুষরা আসেন। তো বন্ধুরা, এখানে একটি অদ্ভুত পুকুর দেখাচ্ছি, যে পুকুর থেকে আগে শিব উঠতো। তো দেখো এই সেই পুকুর, এই পুকুরে এক সময় শিব উঠতো, কিন্তু বর্তমানে এখন কিন্তু ওঠে না। আর ওই হচ্ছে মন্দির, যে মন্দিরে স্বয়ং মা বিরাজ করছেন। ভাবতে পারো এমন একটি স্থান, এক অপূর্ব স্থান। আর এই দেখো এখানে স্বয়ং ভোলে বাবা বিরাজ করছেন। এখানে ভোলে বাবার রূপটি দেখো, অসাধারণ না? তো দেখো এইখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন, আর মহাদেবের রূপটি দেখো, দারুণ না? খুব সুন্দর একটি রূপ। আর এটি হচ্ছে যজ্ঞবিধি, এখানে কিন্তু যজ্ঞ হয়। তো
দেখতেই পাচ্ছ, আর সামনে একটি হরে কৃষ্ণ 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 হরে হরে একটি তুলসী মন্দিরও কিন্তু এখানে আছে। এই সেই হাঁড়িকাঠ, বর্তমানে এই হাঁড়িকাঠে বলি হয়, তবে বিশেষ সময়ে বিশেষ তিথিতে কিন্তু আজও বলি হয়। আর এখানে একটি মহাবীরের একটি মন্দির আছে, আর এই হচ্ছে সেই প্রাচীন স্থান, প্রাচীন মন্দির, যে মন্দিরে মায়ের বাম বাহু পতিত হয়েছিল এই স্থানে। বর্তমানে এখানে মায়ের একটি ছোট্ট দুর্গা মূর্তি দেখো এখানে কিন্তু রাখা আছে। তোমাদেরকে জুম করে যতটা দেখানো সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সামনে একটি বিরাট বড় একটি আটচালার মতো আছে, এটিকে আমরা প্রাচীন নাট মন্দিরও কিন্তু বলতে পারি। তো বন্ধুরা, এই মন্দিরের যিনি সাধু মহারাজ আছেন ওনার কাছ থেকে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রণাম বাবা। হ্যাঁ, প্রণাম বাবা, আপনার নামটা? আমার নাম রামানন্দ ব্রহ্মচারী। আচ্ছা আচ্ছা, বলছি এটা তো মায়ের একটা সতীপীঠ, তো হ্যাঁ। এখানে মায়ের কোন অংশটি পড়েছিল? এখানে মায়ের বাম বাহু পড়েছিল। বাম বাহু পড়েছিল। আচ্ছা, তা আজ থেকে প্রায় কত বছর হবে? বহু সত্য যুগে, আচ্ছা বহু কাল আগে যখন। আচ্ছা, বলছি এই মন্দিরে মানে এই স্থানের কি মাহাত্ম্য আছে, এই একটু যদি ভক্তদেরকে বলেন তাহলে ভালো হয়। এখানে এইগুলা মা বহুলা দেবী নামে খ্যাত, ঈশানী নদীর তীরে বহুলা দেবীর প্রতিষ্ঠিত। আচ্ছা এখানে যা মানে মানুষের মনস্কামনা করে তাড়াতাড়ি পূর্ণ হয়। আচ্ছা, মানে মানুষের জীবনে তো অনেক সমস্যা, হ্যাঁ, হ্যাঁ, অনেক সমস্যা, তো হ্যাঁ। কোনো মানুষ যদি সমস্যা, কোনো লোকের বাচ্চা হচ্ছে না, লেখাপড়া, বিবাহ, নানা রকম সমস্যা নিয়ে সমাধান হয়। আচ্ছা, মানে বিশ্বাস ভক্তি নিয়ে আসতে হবে, বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে আসতে মায়ের হবে, কাছে আসতে হবে, মা পূরণ করবে। হ্যাঁ, একদম পূর্ণ করতে, মানে সব সমস্যার সমাধান হবে। হ্যাঁ, সব সমস্যার সমাধান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই স্থানটা খুবই সুন্দর জায়গা না বাবা? হ্যাঁ। আচ্ছা, বলছি তাহলে কোনো ভক্ত যদি এই স্থানে আসতে চান তাহলে কোন সময়টা আসবে? কোন সময়টা এখানে গেস্ট হাউস থাকতে পারে এখানে গিয়ে। আচ্ছা 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 গেস্ট হাউস আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটি মহাদেবের একটি স্থান দেখলাম, ওখানে কি মানে হোমযজ্ঞ হয় তো? হ্যাঁ, হ্যাঁ, হোম যজ্ঞ হয় এবার, হোম যজ্ঞ সব হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যে এখানে ভৈরব এখানেই আছে আবার। হ্যাঁ, এর ভৈরব পাশেই আছে। পাশে আছে ভৈরব। আচ্ছা, ভৈরব, হ্যাঁ। এমনি এখানে যিনি ভৈরব ওনার নামটা? ভীরু ভৈরব। ভীরু ভৈরব। হ্যাঁ। আচ্ছা, মায়ের আগমন নিশ্চয়ই বোঝা যায়, হ্যাঁ, যারা এই গেস্ট হাউসে থাকে রাত্রে অন্ধকারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মায়ের আগমন নিশ্চয়ই বোঝা মা যায়। আগমন করে, মার ঘুমরে শব্দ পায় তারা, তার পায়ের ঘুঙুরে নুপুরে শব্দ পায়। আচ্ছা আচ্ছা, তারা মায়ের নুপুরে শব্দ পায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। আর এমনি এই গেস্ট হাউসে মানে সন্ধ্যে দিকেও কি কোনো ভক্তরা আছেন, না ভক্তরা যদি আসতে চায় তাহলে হ্যাঁ, সকালে? আছে, দিনেও থাকে, রাত্রেও থাকে, অনেক সময় যারা ইচ্ছা আছে। আচ্ছা, যার ইচ্ছা আছে। তো যেসব ভক্তরা তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই এই স্থানে একবার হলেও আসো, কিন্তু বিশ্বাসটা নিয়ে আসো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই বলবো। বাবা তো আছেনি, হ্যাঁ, বাবার কাজ হচ্ছে তোমাদের দুঃখ কষ্টগুলো মাকে বলা, তাই তো? হ্যাঁ, মাকে বলা। এই মায়ের স্থানে আসার আগে আরেকটি মন্দির দিলাম মায়ের, হ্যাঁ, হ্যাঁ। ওটা কি কিসের মন্দির? শোনা যায় এখানে আর যেখানেই ইয়ের সতীপীঠ আছে সেইখানে ঈশানী নদীর তীরে বহুলা দেবী, মানে উত্তর বাহিনী নদী থাকে। আর ওইটা শোনা যায় যে ইয়ের সময় ওই বন্যা হয়, এখানে ডুবে যায়, ওই সময় পূজা করার জন্য ওই যে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, মানে বন্যার সময় এগুলো জলে ডুবে যায়, এবার ভক্তরা হয়তো আসতে পারবে না, সেই তো ওই জন্য। মানে মা ওখানেও আছে, এখানেও আছে, হ্যাঁ। কিন্তু আসল স্থান হচ্ছে এটা হচ্ছে আসল সতীপীঠ। হ্যাঁ। আচ্ছা, তো এবারে আমি যাচ্ছি সেই মন্দিরটা যেটাক্ষুনি বাবা বললো এবং আমিও বলছি যে এই মন্দিরের বিকল্প মন্দির হিসেবে যে আরেকটা মন্দির আছে, তো সেই মন্দিরটা এবার আমি যাব। তো চলো সেই মন্দিরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে রাস্তা, চলো এই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে যাই। আর এই যে নদীটি দেখতে পাচ্ছ, এই নদীতে এখন পুরোপুরি মানে জল শূন্য হয়ে গেছে। বর্ষাকালে এই নদীর জল সাংঘাতিক, পুরো মন্দির ভরাট হয়ে যায়, সেটা আমরা সব জানতে পারলাম, তোমরা কিন্তু জানতে পারলে। তো চলো এবারে ওই মন্দিরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে কাঠের ব্রিজ, তো এই ব্রিজটা দিয়ে এসছিলাম, তো চলো এবার আস্তে আস্তে এই ব্রিজটা দিয়ে যাব। আর তোমাদেরকে নদীটা দেখে দিত, দেখো এই হচ্ছে ঈশানী নদী, বর্তমানে কিন্তু নেই জল, কিন্তু বর্ষাকালে
জল পুরো ভর্তি হয়ে যায়, পুরোটা ভরাট হয়ে যায়। তো চলো আস্তে আস্তে এবার আমরা ওই মন্দিরের দিকে যাই। আর পরিবেশটা কিন্তু অসাধারণ, একদম মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা এখন আমি আসলাম সেই বিকল্প মন্দিরে, তো চলো ভেতরে মন্দিরে যাওয়া। বন্ধুরা এই হচ্ছে বহুলা দেবীর মন্দির। বর্তমানে কিন্তু মা এই স্থানেই আছেন, কারণ বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হয় নদীর জল ভরাট হয়ে ওই মন্দির প্রায় জলের তলাতে যায়, মানে প্রায় ডুবেই যায় বলতে গেলে। তো সেই জন্য মা কিন্তু এই স্থানে বিরাজ করছেন। তো চলো এখানকার যিনি প্রধান পুরোহিতের মুখ থেকে শুনে নেব এখানকার কি কি মাহাত্ম্য আছে, এই মন্দিরের পুজোর কি কি নিয়ম, এবং মাকে একবার দর্শন করে না। তো বন্ধুরা দেখো এই হচ্ছে স্বয়ং মা, এই হচ্ছে সতীমা। তোমরা মাকে দর্শন করে না, মায়ের কিরকম রূপ দেখো, অপরূপ রূপ মায়া, আহা দেখলে যেন মুগ্ধ হয়ে যায়। আর পাশেই হচ্ছেন গণেশ, মায়ের প্রিয় সন্তান। তো দেখো, জয় মা। আচ্ছা নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা এই মন্দিরে কি কি মাহাত্ম্য আছে এবং কি 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 নিয়ম আছে বেশ, একটু যদি বলে। যেটুকু জানি ডিটেলস আপনাকে বলছি। আমি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত চট্টগ্রাম যে সতীপীঠ মন্দির, এখানকার আমি পুরোহিত। এখানে মায়ের বাম বাহু পড়েছিল, বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহু লক্ষ্মী। মায়ের ভৈরব ভীরু, যাকে বাইরে থেকে দেখা যায় না, যিনি মুখের মধ্যে কাপড় ভিতরে বারণ বিরাজ করেন। মা একদিকে পতিপুত্র নিয়ে বিরাজ করছেন, ডান সাইডে দেখছেন উনি হলেন অষ্টমী ভারত। আমাদের মায়ের যে ধ্যান মন্ত্রে মা পূজিতা হন, সাধারণত দুর্গা মন্ত্রে মা পূজিতা হন না, যদিও দুর্গা মূর্তি, কিন্তু আমাদের বিশেষ একটা ধ্যান আছে, আপনাদের অবগতির জন্য জানান। ওম ধাইচ্ছি বহুলাং অরণ্যতনাং পদ্মসু স্থানং সোমং দৌভিকঙ্করিকাং বরাভযুক্তং দশান্নিদং সবিদং নিদ্রাবে সবসঞ্চিতং ত্রিননং বাৎমিদং গোরঙ্গি মণিহার কণ্ঠং চিন্তাং সুখং কামদং রিং বহুলাক্ষী ভগবত দুর্গা দেব্যা নমঃ। মায়ের যেটা প্রণাম মন্ত্র সেটা হলো নমঃ বহুলায়াং চতুর্ভুজাং প্রতিপুত্র সমন্বিতাং নমস্তে দীর্ঘ পত্রা সর্বসিদ্ধি প্রদায়িনী। আমাদের মায়ের আঙিনা পাগল সারা বছর উৎসর্গিত হয়ে থাকে। পয়লা বৈশাখ শুভ নববর্ষ হিসাবে উৎসবমালা সৃষ্টি হয়। ওই দিন আমাদের এই যে মায়ের বাম সাইডে যে গণপতিকে দেখছেন, উনি হলেন অষ্টভুজ গণেশ। যা আমাদের ভারতবর্ষের মধ্যে 4টি আছে, আমাদের পশ্চিম বাংলার মধ্যে একটা। এই গণেশের বিশেষ পূজা পাঠ, চণ্ডীপাঠ, যজ্ঞ, প্রসাদ বিতরণ ইত্যাদির মাধ্যমে সারা বছরের উৎসব মানে সূচিত হয়। এছাড়া আমাদের জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার একটা উৎসব, আষাঢ় মাসে শান্তি সস্থান একটা উৎসব। এছাড়া সব থেকে বড় উৎসব সেটা হলো দুর্গাপূজা। এই দুর্গাপূজা উৎসবে 4 দিন ব্যাপী এখানে উৎসব মুখরিত হয়ে থাকে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমাদের মন্দির প্রাঙ্গণে এখনো বলি প্রথা প্রচলিত আছে। আমাদের যে আহ, আহ, উম, 4 দিন যে বলিদান হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমীর দিন বিশেষ করে মায়ের ভোগের প্রসাদ রাত্রে থেকে বিতরণ করা হয়। আর মহানবমীর তিথিতে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা হিসেবে একটা মহিষকে বলিদান করা হয়। যে মহিষের মস্তক মায়ের চরণতলে রেখে দেওয়া হয় এবং সারা বৎসরব্যাপী সেই মস্তক, এবং সারা রাত্রি ব্যাপী সেই মস্তক স্বর্ণ ঔষধে পরিণত হয়। এটা অনেক রোগের উপশম হয় বলে ভক্তবৃন্দের বিশেষ ধারণা, এবং ওই অনুষ্ঠান ভক্তবৃন্দ থেকে বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া আরেকটা উৎসব নবান্ন উৎসব, তাছাড়া দোল পূর্ণিমা, সেটাও একটা বড় উৎসব। এদিন এখানে মহাপ্রভুর নাম সংকীর্তন 8 দিন, 4 দিন, 5 দিন, 4 দিন, 8 দিন পর্যন্ত এই উৎসব মুখরিত হয়ে থাকে আমাদের এই মন্দির প্রাঙ্গণ। ধন্যবাদ। আচ্ছা আর বলছি এখানে ভোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আপনারা যেটা প্রশ্নটা করলেন, মায়ের ভোগের ব্যবস্থা আছে। হ্যাঁ। এখানে আমার সেবায়ত বর্গের ঘরের মায়েরা মায়ের ভোগ তৈরি করেন। সামান্য কিছু পয়সার বিনিময়ে এখানে ভোগ নিবেদন করা হয়। মূল্য কত? হ্যাঁ বলছি, সেই পয়সাটার মূল্য হলো 60 টাকা। এখানে সাধারণত নিরামিষ ভোগই হয়। মায়ের ডাল, তরকারি, ভাত এবং সবজি, ভাজা, পরমান্ন ইত্যাদির মাধ্যমে প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। সকালের দিকে অথবা আগের দিন ফোনে আপনারা যোগাযোগ করে এসে এখানে প্রসাদ পেতে পারেন। ভক্তরা আসলে কোন সময়টাতে আসবে? আমাদের মন্দির প্রাঙ্গণ ভোর 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে প্রতিদিন তো? প্রত্যেক দিন, হুম। এবং ওই টাইমের মধ্যে এলে মায়ের দর্শন হবে এবং মায়ের পূজা পাঠ হবে। আচ্ছা। আমাদের বিশেষ কোনো নিয়ম নাই যে এই টাইমের মধ্যে এলে
পুজো হবে নাহলে হবে না, তাহলে আমাদের সতীপীঠ মন্দির। আচ্ছা এখানে যতক্ষণ মন্দির ক্লোজ না হবে রাত্রি আচ্ছা, বলছি এই মন্দিরে আসতে গেলে মানে ধরুন যারা মানসিক করবো বলে আসবে, হুম। তা সেই মানসিক করে আসার জন্য কিছু নিয়ম আছে, মানে মানে কোনো কিছু খেয়ে আসতে হবে বা না খেয়ে আসতে হবে, এরকম দেখো, ব্যাপার আছে? মানসিক ব্রতটা সাধারণত নিজের মানসিকতার উন্নতির জন্য তারা এগুলো করে থাকেন হ্যাঁ। ভক্তরা। হুম। তো সেক্ষেত্রে তারা মানে অভুক্ত অবস্থাতেই এসে মায়ের কাছে মানসিক গান করে হুম। তারা খাদ্য গ্রহণ করতে পারেন, মায়ের প্রসাদ গ্রহণ করতে পারেন। আচ্ছা। এইটাই প্রচলিত বিশ্বাস। আচ্ছা আচ্ছা। আর বলছি বর্তমান সময়ে তো মানুষের তো অনেক সমস্যা, তো বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে বা যে কোনো হয়তো কারো চাকরি হচ্ছে না বা হয়তো কোনো ব্যবসা উন্নতি হচ্ছে না, তো তারা এসে যদি মায়ের কাছে প্রার্থনা জানায়, আশা করি তোমার সমাধান হবে। মায়ের কাছে ধর্ণা দিলে, মায়ের কাছে এখন চিত্তে তারা যদি করে থাকে, মা নিশ্চয়ই তাহলে সুরাহা করবেন বলে এটা ধর্মীয় একটা প্রচলিত বিশ্বাস। বিশ্বাস। আর বলছি এই মায়ের এই স্থানে মানে এমন কি কিছু অলৌকিক ঘটনা বা কিছু লীলা আছে মানে এখন ওই যেটা ব্যাপারে প্রশ্ন করবেন না, মা এখানে আচ্ছা আচ্ছা অনেক কিছু দৈবিক লীলা আচ্ছা এখানে অনুষ্ঠিত হয়, যেগুলো আমাদের বলা নিষেধ। না 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 মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, তো এবারে আসো আমরা জেনে নিই তোমরা কিভাবে এই স্থানে আসবে। বলছি এখানে ভক্তরা যে আসবে এটা ঠিকানাটা কি আছে? আসার ঠিকানা থেকে হাওড়া থেকে আসার পদ্ধতি আছে। একটা হলো কাটোয়া লাইনে, হুম আর একটা বর্ধমান হয়ে। হুম কাটোয়া লাইনে এসে কাটোয়া লোকাল বা এক্সপ্রেস ধরে কাটোয়াতে নেমে 17 কিলোমিটার পেরিয়ে এলি এখানে বাসও আছে, 4 চাকা পাওয়া যায়, টোটো পাওয়া যায়। আচ্ছা 17 কিলোমিটার দূরে আমাদের এই কেতুগ্রাম গ্রামটা অবস্থিত। আচ্ছা। এছাড়া বর্ধমান শহরে কট লাইন, মেন লাইন দিয়ে যারা বাইরে থেকে আসবেন, আর এসে বর্ধমান শহরে নেমে 4 চাকা বা বাসে বা ওখান থেকে ট্রেন যোগাযোগ আছে কাছে, ওনারা এখানে অনায়াসে আসতে পারেন। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই স্থানে মোষ বলি হয়, এটা কখন হয়? দুর্গাপুজো যখন নবমী হয় সেই সময়। উনি তো সবকিছুই বললেন, তাও তোমাদেরকে আর একবার দেখি, তো এই স্থানে কিন্তু মোষ বলিও কিন্তু হয়। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানা। আর এরকম সতীপীঠ বা এরকম কালী মন্দিরের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো বন্ধুরা টাটা।